রবিনসন ক্রুসো নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। জনমানবহীন দ্বীপে একা বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প। কিন্তু কি হবে যদি আমি বলি এই বিখ্যাত কাল্পনিক চরিত্রের পেছনের সত্যি ঘটনাটা গল্পের চেয়েও অনেক বেশি অবিশ্বাস্য, অনেক বেশি ভয়ঙ্কর এবং রক্তহীন করা। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা এক জলজান্ত মানুষের সত্যি কাহিনী, যাকে তার নিজের জাহাজের ক্যাপ্টেন এক নির্জন ভুতুড়ে দ্বীপে মৃত্যুর জন্য ফেলে গিয়েছিল। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার চারদিকে অথই সমুদ্র, মাথার উপর খোলা আকাশ, আর পায়ের নিচে এক অচেনা দ্বীপের মাটি ছাড়া আর কিছুই নেই। নেই কোনো মানুষ, নেই কোনো সাহায্য, আছে শুধু বন্য পশুর হিংস্র গর্জন আর আপনার নিঃসঙ্গতার অসহ্য নীরবতা। এমন পরিস্থিতিতে আপনি কতদিন টিকতে পারবেন? একদিন, এক সপ্তাহ, নাকি কয়েক ঘন্টাতেই প্রকৃতির কাছে হার মেনে নেবেন? কিন্তু ইতিহাস সাক্ষী, একজন মানুষ এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। একদিন বা এক সপ্তাহ নয়, টানা 4 বছর 4 মাস, অর্থাৎ প্রায় 1580 দিন তিনি প্রকৃতির সাথে যুদ্ধ করে একা বেঁচেছিলেন। কে ছিলেন সেই অবিশ্বাস্য মানুষটি? কি এমন ঘটেছিল যে তার নিজের সঙ্গীরাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল? আর কিভাবে তিনি একাই জয় করেছিলেন এক ভয়াল দ্বীপের সমস্ত প্রতিকূলতাকে? আজকের লজিক ডাইভের পর্বে আমরা ডুব দেব ইতিহাসের সেই রোমাঞ্চকর এবং অন্ধকার অধ্যায়ে, যা আপনাকে ভাবতে বাধ্য করবে মানুষের টিকে থাকার ক্ষমতা আসলে কতটা অসীম হতে পারে। তাই অনুরোধ রইল, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি রহস্যের গভীরে যেতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য এক একটি নতুন রহস্যের দরজা খুলে দেয়। এই অবিশ্বাস্য কাহিনী শুরু হয় আজ থেকে প্রায় 300 বছরও বেশি আগে, 1704 সালে। সেই সময়টা ছিল সমুদ্র অভিযানের স্বর্ণযুগ। ইউরোপের বড় বড় শক্তি যেমন ব্রিটেন, স্পেন আর পর্তুগাল একে অপরের সাথে পাল্লা দিয়ে সমুদ্রের দখল নিতে ব্যস্ত ছিল। তাদের জাহাজগুলো ছুটে বেড়াতো অজানা দেশ, সম্পদ আর নতুন বাণিজ্য পথের সন্ধানে। আমাদের গল্পের নায়ক আলেকজান্ডার সেলকার্কের জন্ম হয়েছিল 1676 সালে স্কটল্যান্ডের এক ছোট মৎস্যজীবী গ্রামে। ছোটবেলা থেকে তার রক্তে ছিল সমুদ্রের টান। অন্য শিশুরা যখন মাঠে খেলাধুলা করত, সেলকার্ক তখন সমুদ্রের তীরে বসে থাকত আর দূর দিগন্তে মিলিয়ে যাওয়া জাহাজগুলোর দিকে তাকিয়ে থাকত। তার স্বপ্ন ছিল একদিন সেও এমন কোনো জাহাজে চড়ে পাড়ি দেবে অজানার উদ্দেশ্যে। স্বপ্নকে সত্যি করতে খুব বেশি সময় লাগেনি। তরুণ বয়সেই সে একজন দক্ষ নাবিক হয়ে ওঠে। তবে সেটা ছিল এক অন্যরকম সময়। তখন সমুদ্রে চলত প্রাইভেটিয়ারিং, অর্থাৎ যুদ্ধের সময় এক দেশের সরকার অন্য দেশের জাহাজ লুট করার জন্য ব্যক্তিগত জাহাজকে অনুমতি দিত। সেলকার্ক এমনই এক প্রাইভেটিয়ার জাহাজে যোগ দেন, যার কাজ ছিল শত্রু দেশ স্পেনের জাহাজ আক্রমণ করে তাদের সোনা রূপা লুট করা। 1703 সালে সেলকার্ক সিঙ্ক পোর্টস নামের একটি জাহাজে সেলিং মাস্টার বা দিক নির্দেশক নাবিক হিসাবে এক অভিযানে যোগ দেন। তাদের লক্ষ্য ছিল দক্ষিণ আমেরিকার উপকূল থেকে স্প্যানিশ জাহাজ লুট করে ইংল্যান্ডে ফিরে আসা। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্যরকম। অভিযানের শুরুটা ছিল অত্যন্ত কঠিন। ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, খাবারের অভাব আর নাবিকদের মধ্যে রোগব্যাধি লেগেই থাকত। এর মধ্যেই স্প্যানিশদের সাথে বেশ কয়েকবার তাদের যুদ্ধও হয়। এমনই এক ভয়ঙ্কর যুদ্ধে সিঙ্ক পোর্টস জাহাজটি ভুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের কাঠের পাটানুগুলো ভেঙে যেতে শুরু করে আর জাহাজের নিচ দিয়ে চুইয়ে চুইয়ে পানি ঢুকতে শুরু করে। সেলকার্ক ছিলেন একজন অভিজ্ঞ নাবিক। তিনি বুঝতে পারছিলেন জাহাজটির অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে এটি গভীর সমুদ্রে ডুবে যেতে পারে। তিনি জাহাজের ক্যাপ্টেন থমাস স্ট্র্যাডলিংকে বারবার অনুরোধ করেন কাছাকাছি কোনো দ্বীপে থেমে জাহাজটি মেরামত করার জন্য। কিন্তু ক্যাপ্টেন স্ট্র্যাডলিং ছিলেন একজন খুবই একঘয়ে আর বদমেজাজি লোক। তিনি সেলকার্কের সতর্ক বার্তাকে ভয় হিসেবে উড়িয়ে দেন। দুজনের মধ্যে তর্কতর্কি একসময় তীব্র ঝগড়ায় রূপ নেয়। রাগের মাথায় সেলকার্ক ক্যাপ্টেনকে বলে বসেন, এই ভাঙা জাহাজ নিয়ে যদি তুমি এগোনোর চেষ্টা করো, তাহলে আমাদের সবার সলিল সমাধি নিশ্চিত। তোমার কথা যদি আমার না শুনতে হয়, তাহলে আমাকে এখানেই নামিয়ে দাও। ক্যাপ্টেন স্ট্র্যাডলিং যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি ব্যঙ্গ করে বললেন, ঠিক আছে, নিজের ভাগ্যের ওপর যখন এতই ভরসা, তাহলে এখানেই থেকে যাও। কিছুক্ষণ পরেই তাদের জাহাজটি দক্ষিণ আমেরিকা উপকূল থেকে প্রায় 640 কিলোমিটার দূরে হুয়ান ফার্নান্ডেজ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছায়। এটি ছিল সম্পূর্ণ জনমানবহীন, এক কথায় যাকে বলে এক ভুতুড়ে দ্বীপ। চারিদিকে শুধু ঘন জঙ্গল, উঁচু পাহাড় আর সমুদ্রের শশ গর্জন। ক্যাপ্টেনের নির্দেশে সেলকার্ককে সেই নির্জন দ্বীপের তীরে নামিয়ে দেওয়া হলো। তাকে দেওয়া হলো সামান্য কিছু জিনিস, একটি বন্দুক, সামান্য বারুদ, একটি ছুরি, কিছু কাপড়, একটি বাইবেল আর অল্প কিছু খাবার। সেলকার্ক হয়তো ভেবেছিলেন ক্যাপ্টেন হয়তো ভয় দেখানোর জন্য এমনটা করছেন, কিছুক্ষণ পরেই তাকে ফিরিয়ে নিতে আসবেন। কিন্তু তার ভাবনা ভুল ছিল। জাহাজটি ধীরে ধীরে নোঙর তুলে দিগন্তের ওপারে মিলিয়ে গেল। সেলকার্ক পাথরের উপর দাঁড়িয়ে অসহায়ভাবে শুধু দেখলেন। মানুষ, কোলাহল, জাহাজ সবকিছু তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আর তার চারদিকে নেমে এলো এক ভয়ঙ্কর নিঃশব্দ নীরবতা। তিনি তখনও জানতেন না এই নীরবতা 1-2 দিনের জন্য নয়, বরং তার জীবনের পরবর্তী 4 বছর
4 মাসের সঙ্গী হতে চলেছে। প্রথম কয়েকটা দিন সেলকার্ক দ্বীপের তীরেই বসে থাকতেন। তার চোখ থাকতো সমুদ্রের দিকে, এই আশায় যে হয়তো তার জাহাজটি ফিরে আসবে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ গেল, কেউ এলো না। তার সাথে থাকা সামান্য খাবারও ফুরিয়ে গেল। এবার তিনি বুঝতে পারলেন যদি বাঁচতে হয় তাহলে তাকে এই দ্বীপের সঙ্গেই লড়াই করতে হবে। তীরে থাকাটা নিরাপদ ছিল না। রাতের বেলা বিশাল আকারের সামুদ্রিক সিল দলে দলে তীরে উঠে আসত এবং তাদের গর্জনে পুরো দ্বীপ কেঁপে উঠত। ভয়ে সেলকার্ক দ্বীপের ভেতরের দিকে জঙ্গলের গভীরে আশ্রয় নিলেন। সেখানে তিনি লতাপাতা আর গাছের ডাল দিয়ে দুটি ছোট কুঁড়ে ঘর তৈরি করলেন, একটি নিজের থাকার জন্য আর অন্যটি খাবার সংরক্ষণের জন্য। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল খাবার জোগাড় করা। দ্বীপের জঙ্গলে প্রচুর বুনো ছাগল ছিল। প্রথমে তিনি বন্দুক দিয়ে শিকার করার চেষ্টা করেন, কিন্তু তার বারুদ সীমিত ছিল। কয়েকবার ব্যর্থ হওয়ার পর তিনি বুঝতে পারলেন এই উপায় বেশি দিন চলবে না। এরপর শুরু হলো তার আসল সংগ্রাম। তিনি খালি পায়ে, হাতে কেবল একটি ছুরি নিয়ে পাহাড়ি ছাগলদের পেছনে দৌড়াতে শুরু করলেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তিনি দৌড়াতেন। তার পা কেটে যেত, শরীর ছিলে যেত, কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তার পা পাথরের মতো শক্ত হয়ে গেল, আর তিনি এতটাই দ্রুত দৌড়াতে পারতেন যে বুনো ছাগলকেও তিনি ধরে ফেলতেন। আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল আগুন জ্বালানো। তার কাছে আগুন জ্বালানোর মতো কিছু ছিল না। তিনি দুটো শুকনো কাঠ একসাথে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চেষ্টার পর একদিন অবশেষে সেই ঘর্ষণ থেকে ধোঁয়া বেরোলো আর তিনি আগুন জ্বালাতে সক্ষম হলেন। সেই আগুন তার জন্য ছিল জীবনের আলোর মতো। এটি তাকে শুধু খাবার রান্না করতে সাহায্য করেনি, বন্য প্রাণীদের থেকেও সুরক্ষা দিত। তবে তার একাকিত্বই ছিল সবচেয়ে বড় শত্রু। দিনের পর দিন একা থাকতে থাকতে তিনি প্রায় পাগল হবার উপক্রম হয়েছিলেন। কথা বলার জন্য কোনো মানুষ ছিল না। এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি তার সাথে থাকা বাইবেলটি রোজ উচ্চ স্বরে পড়তেন। বাইবেলের শ্লোকগুলোই ছিল তার একমাত্র সঙ্গী। এছাড়া তিনি দ্বীপের বুনো বিঠালদের পোষ মানিয়েছিলেন। এই বিঠালগুলো তাকে সঙ্গী দিত এবং ইঁদুরের উপদ্রব থেকে কুঁড়ে ঘরকে রক্ষা করত। এভাবে দিন মাস হয়ে গেল, আর মাস বছর। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। সময় যেন থমকে গিয়েছিল। সেলকার্ক পুরোপুরি বদলে গিয়েছিলেন। তার চুল দাড়ি জট বেঁধে কোমর পর্যন্ত নেমে গেছিল। পরনে থাকতো ছাগলের চামড়া দিয়ে তৈরি করা পোশাক। তাকে দেখলে মনে হতো কোনো আদিম মানুষ। সভ্য জগতের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। এই দীর্ঘ সময় তিনি দুবার দূর থেকে জাহাজ দেখেছিলেন। প্রথমবার যখন তিনি জাহাজটি দেখেন তখন উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠেছিলেন, কিন্তু কাছে আসার পর তিনি দেখতে পেলেন ওটা ছিল একটা স্প্যানিশ জাহাজ। ইংল্যান্ড আর স্পেনের মধ্যে তখন যুদ্ধ চলছিল। সেলকার্ক জানতেন যদি স্প্যানিশ নাবিকরা তাকে খুঁজে পায় তাহলে তাকে হয় মেরে দেবে অথবা বন্দী বানিয়ে অমানবিক অত্যাচার করবে। তাই তিনি নিজেকে জঙ্গলের গভীরে লুকিয়ে ফেলেন এবং জাহাজটি চলে যাওয়ার প্রার্থনা করতে থাকেন। আরেকবার তো স্প্যানিশ নাবিকরা দ্বীপেই নেমেছিল। সেলকার্ক তখন একটি গাছের মগডালে লুকিয়েছিলেন। নাবিকরা ঠিক তার গাছের নিচ দিয়ে ঘোরাঘুরি করছিল। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল আজই হয়তো তার জীবনের শেষ দিন, কিন্তু ভাগ্যক্রমে তারা তাকে দেখতে পায়নি। এই ঘটনাগুলো তাকে আরো সতর্ক করে দিয়েছিল। তিনি বুঝেছিলেন উদ্ধারকারী ভেবে যে কোনো জাহাজের সামনে যাওয়াটা হবে বোকামি। 4-4টে বছর পেরিয়ে গেছে। সেলকার্ক এখন আর সেই আগের নাবিক নয়। তিনি এখন এই জঙ্গলেরই একটা অংশ। তিনি দ্বীপের প্রতিটি গাছ, প্রতিটি পাথরকে চেনেন। কোন ফল খাওয়া যাবে, কোন গাছের ছাল ঔষধ হিসাবে কাজ করবে, সবই তার নখদর্পণে। তিনি ছাগল পালন করতে শিখেছেন, তাদের দুধ দিয়ে পনিরও তৈরি করতেন। একাকিত্বকে জয় করার জন্য তিনি ছাগল আর বিঠালদের সাথেই কথা বলতেন, গান গাইতেন। তার বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তিনি হয়তো মেনেই নিয়েছিলেন এই নির্জন দ্বীপে একদিন তার মৃত্যু হবে, কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি 1709 সাল। টানা 4 বছর 4 মাস একাকী কাটানোর পর সেদিন সকালে সেলকার্ক দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় থেকে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি দূর দিগন্তে দুটি জাহাজের অবয়ব দেখতে পেলেন। প্রথমে তার মনে হয়েছিল এটা হয়তো তার চোখের ভুল, যেমনটা আগেও অনেকবার হয়েছে, কিন্তু জাহাজ দুটো ধীরে ধীরে দ্বীপের দিকেই এগিয়ে আসছিল। তিনি ভালো করে তাকিয়ে দেখলেন জাহাজ দুটোর মাস্তুলে উঠছে ব্রিটিশ পতাকা। তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এত বছরের জমানো আশা যেন এক মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। তিনি পাগলের মতো পাহাড় থেকে নিচে দৌড়ে নামলেন এবং তীরে রাখা শুকনো কাঠ দিয়ে ধোঁয়ার সংকেত তৈরি করলেন। জাহাজ দুটি থেকে একটি ছোট নৌকা তার দিকে এগিয়ে এলো। নৌকার নাবিকরা তীরে নেমে যা দেখলো তা বিশ্বাস করার মতো ছিল না। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ, লম্বা জটধরা চুল দাড়ি, সারা শরীর ছাগলের চামড়ায় ঢাকা। তাকে দেখে কোনোভাবেই সভ্য জগতের মানুষ বলে মনে হচ্ছিল না। তিনি ছিলেন আলেকজান্ডার সেলকার্ক। উদ্ধারকারী দলের ক্যাপ্টেন ছিলেন উডস রজার্স। তিনি সেলকার্কের গল্প শুনে হতবাক হয়ে গেলেন। সেলকার্ক এতদিন একা থেকে মানুষের ভাষা বলায় প্রায় ভুলে গিয়েছিলেন। তার মুখ থেকে বের হচ্ছিল আধো আধো ভাঙা ভাঙা শব্দ। তাকে জাহাজে তুলে নেওয়া হলো। 4 বছর 4 মাস পর তিনি মানুষের মুখ দেখলেন, মানুষের তৈরি খাবার খেলেন। তার চোখ দিয়ে তখন অঝরে জল গড়িয়ে পড়ছিল। সেটা ছিল মুক্তির আনন্দশ্রু। অবশেষে 1709 সালের 2 ফেব্রুয়ারি আলেকজান্ডার সেলকার্কের নির্বাসিত জীবনের অবসান হলো। তার এই অবিশ্বাস্য টিকে থাকার গল্প দ্রুত সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। বিখ্যাত লেখক ড্যানিয়েল ডিফো সেলকার্কের এই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন তার কালোজয়ী উপন্যাস রবিনসন ক্রুসো। আলেকজান্ডার সেলকার্কের গল্প আমাদের এটাই শেখায় যে মানুষের ইচ্ছা শক্তি আর প্রতিকূলতার সাথে লড়াই করার ক্ষমতা
কতটা অসীম হতে পারে। চরম হতাশার মাঝেও টিকে থাকার যে অদম্য জেদ, সেটাই মানুষকে অমর করে রাখে। বন্ধুরা, এই ছিল আলেকজান্ডার সেলকার্কের অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনি সেলকার্কের জায়গায় থাকতেন, তাহলে আপনার প্রথম পদক্ষেপ কি হতো? আপনার ভাবনাটি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অদ্ভুত, রহস্যময় এবং অবিশ্বাস্য সব ভিডিও নিয়মিত দেখতে চাইলে লজিক ডাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।